নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম 2, যার পেজ নম্বর 1056 এবং 1057 নম্বর পেজ। তো দেখো, এই দুটো পেজ আজকে আমি সলভ করাচ্ছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে পুরোপুরি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সম্পূর্ণরূপে সলভ পেপার। এসবি একাডেমিক সেন্টার 2025 সালের মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করিয়েছে ভলিউম 2। তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক 1.1 রেশম আবিষ্কৃত হয় চীন দেশে। পরে প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক অ্যান্সার হল ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি উপাধি গ্রহণ করেন, খুবই গুরুত্বপূর্ণ, আশুতোষ মুখোপাধ্যায়। কে করেন? আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা জানো এটা প্রথমে যে বাংলায় লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং ইংরেজিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীকালে এটা প্রকাশিত হয়েছিল জেমস লং সাহেবের নামে, যার জন্য কিন্তু জেমস লং সাহেবের কিন্তু জেল হয়েছিল। পরে প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিন্তু প্রচার করেন কিন্তু শ্রীরামকৃষ্ণ। কে প্রচার করেন? শ্রীরামকৃষ্ণ। পরে প্রশ্ন, হুল কথার অর্থ কি? বিদ্রোহ। কোল বিদ্রোহের নেতার নাম কি? এক সেকেন্ড একটু ঘুরিয়ে দিই, এক সেকেন্ড একটু ঘোরাই, ঠিক আছে? হ্যালো, বলেছে কোল বিদ্রোহের নেতার নাম কি? কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি, বুদ্ধ ভগত। কোল বিদ্রোহ বুদ্ধ ভগত, জুয়া ভগত, সুই মুন্ডা সব কিন্তু কোল বিদ্রোহের নেতা। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন 1.9-এ 1.9-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, অ্যান্সার হবে কি বলেছে? ভারত সভার মুখপাত্র, এটা তো ভারত সভার মুখপাত্র ছিল। 1.9-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 1.9। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, বেঙ্গলি হবে। আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1882 সালে। সন্দেশ পত্রিকা প্রকাশক ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সন্দেশ পত্রিকার প্রকাশক তোমরা জানো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে। সন্দেশ পত্রিকা কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম বাঙাল গেজেট। এআইটিইউসির প্রথম সম্পাদক ছিলেন, এটা তো তোমরা জানো যে এআইটিইউসির প্রথম সম্পাদক ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু হবে দেওয়ানলাল চমনলাল। পরে প্রশ্ন, লাঙল যার জমিদার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এটা কিন্তু হয়েছিল, কোথায় গেল? এক সেকেন্ড, হ্যাঁ, গয়ের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে কৃষক প্রজা পার্টি। হ্যাঁ, কৃষক প্রজা পার্টি, ঠিক আছে, অ্যান্সার হবে কৃষক প্রজা পার্টি। এক সেকেন্ড, এটা ঠিক করে দিই, কৃষক প্রজা পার্টি। পরের প্রশ্ন কি বলেছে? বাবা গরিব দাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো যে একা আন্দোলনের সঙ্গে। পরের প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। অনুশীলনী সমিতির প্রতিষ্ঠা করেন অনুশীলনী সমিতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। সতীশচন্দ্র বসু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো এটা কমলা দেবী চট্টোপাধ্যায়। এই যে প্রশ্ন আছে, স্বাধীনতা লাভের সময় ভারতের ফরাসি উপনিবেশ ছিল ফরাসি পন্ডিচেরি। পরে প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় 1953 সালে। তো যাই হোক, এইগুলো প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি বিভাগ খ সলভ করাবো, ঠিক আছে। বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন আছে, আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো। আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তোমরা জানো যে তোমরা অনেক ধরনের উপাদান পেতে পারো, সেখানে কিন্তু তোমরা কিন্তু লিখিত তথ্য, প্রশাসনিক তথ্য, সরকারি নথি, আইন, প্রতিবেদন,
অন্যান্য লিখিত নথি, বই, নিবন্ধ, সংবাদপত্র, তোমরা এই সমস্ত লিখলেই হয়ে যাবে। আমি অনেকগুলো বলেছি, দুটো লিখতে বলেছি, আমি দুটোর বেশি বলে ফেলেছি। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো কালীপ্রসন্ন সিংহের লেখা। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে এটা কিন্তু প্রকাশিত হয় 1861 সালে, আনুমানিক আর কি, আনুমানিক 1861 সালে কিন্তু প্রকাশিত হয়, আনুমানিক। খুবই গুরুত্বপূর্ণ, 61 থেকে 62, এবং যেটা বইতে লেখা আছে তোমরা এটাই লিখবে, 1861 থেকে 1862 সাল, ঠিক আছে। এটা মধ্য হুতুম প্যাঁচার নকশা কার্য সমাপ্ত হয়, এবং 1861, 62 এবং 1864 সাল পর্যন্ত এটা পুরোপুরি লেখা কমপ্লিট হয়। মোটামুটি লিখে দেবে যা যা বলেছি। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময়কাল কত? তোমরা জানো সাঁওতাল বিদ্রোহের সময়কাল 1855 সাল। পরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে শ্রীরামপুর মিশন প্রেস যতটা সম্ভব যেটা 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1800 হওয়া উচিত, ঠিক আছে। হ্যালো, শুনতে পারছো? তোমরা 1800 খ্রিস্টাব্দে লিখবে শ্রীরামপুর প্রেস, আমার তো মনে হয় 1800 হবে শ্রীরামপুর প্রেস যেটা তৈরি হয়েছিল। যাই হোক, এবার চলে আসে ঠিক ভুল নির্ণয় করা, এটাকে নিয়ে আলোচনা করা যাক। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মেধা পাটেকর কে ছিলেন? তোমরা জানো যে এখানে বলেছে মেধা পাটেকর ছিলেন হচ্ছিল, তোমরা জানো যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হ্যালো, নর্মদা বাঁচাও আন্দোলনের একজন অন্যতম নেত্রী ছিলেন মেধা পাটেকর। ঠিকই আছে বাবা, সবাই জানে এটা, রাইট। ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড, রাইট, ঠিক আছে। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, ঠিক আছে। পরে প্রশ্ন, গান্ধীজি ও বল্লভভাই প্যাটেল, না এটা আসলে গুজরাটের মহিলারা দিয়েছিল, এটা ভুল আছে। পরের প্রশ্ন কি বলেছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্ত দেবী, এটাও ভুল আছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এশিয়াটিক সোসাইটি 1784, গণপরিষদ 1846, আর হেমু কালানি হবে সিন্ধু প্রদেশ। যাই হোক, এইগুলো সলভ করে দিচ্ছি, এবার এইগুলো তোমাদের সলভ করে দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ দেখো, এবার প্রথম বলেছে 1817 সালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কি বলেছে? এই কলেজ শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল। এই কলেজে হিন্দু ও ব্রহ্ম ছাত্রদের প্রবেশ অধিকার ছিল। এই কলেজের সকল ধর্মের প্রবেশ অধিকার ছিল। তো দেখো, সকল ধর্মের লোকই প্রবেশ অধিকার ছিল, এরকম বলা ভুল হবে যে হিন্দু কলেজে হিন্দু ছাত্ররা ছিল, এরকম বলাটা ভুল হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতো না। এক হবে, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না, ঠিক আছে, ঠিক আছে, এটা হবে। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি ছিল দ্বিজ নামে ভারতের পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিজ নামে এক ব্যক্তি, হবে না। ভারতের কমিউনিস্ট পার্টি একবার রাঁচিতে আর একবার ভারতের মাটিতে তৈরি হয়, একদম ঠিক। ভারতের দুবার তৈরি হয়েছিল, তার জন্য এটা দ্বিজ হয়েছিল। পরের প্রশ্ন, 1932 সালে মহাত্মা গান্ধী বি আর আম্বেদকরের চুক্তি হয়েছিল। র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা তারা মেনে নেন। লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে তারা সম্মত হন। হিন্দু দলিতদের পৃথক নির্বাচন মেনে নেন 1932 সালে, তাই তো? অ্যান্সার হবে কিন্তু হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন তারা প্রতিক্রিয়া তারা মেনে নেন, মানে নির্বাচন পদ্ধতিটা নিয়ে সমস্যাটা হচ্ছিল। যাই হোক, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? তোমরা জানো যে ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে 1911 সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, এটা তো একটা গুরুত্বপূর্ণ ছিল। তার সঙ্গে কিন্তু 1911 সালে কিন্তু তোমরা জানো যে মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএ শিল্ড জয়লাভ করেছিল, যা ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কী করে লড়াই করা যায় তার একটা প্রথম
ভিত কিন্তু এখানে শক্তিশালী হয়েছিল। ব্যাস এটাই লিখতে পারবে। এবং 1911 সাল জাতীয়তাবাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? তোমরা জানো যে নারীর ইতিহাস হলো এমন এক ধরনের শিক্ষা যেখানে নারীরা ইতিহাসে কী ভূমিকা পালন করেছেন, কোন কোন উপায়ে তা করেছেন তা লিপিবদ্ধ করা আছে নারীর ইতিহাসে। তো দেখো, নারীর ইতিহাসের গুরুত্ব কী বলো তো? পর্যালোচনা, তাদের উপর ঐতিহাসিক ঘটনাবলী, তাদের শিক্ষা ব্যবস্থা। নারীর শিক্ষা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ নারীর ইতিহাসের উদ্দেশ্য কী বলো তো? নারী শিক্ষিত না হলে সমাজ শিক্ষিত হবে না। নারী ইতিহাস চর্চা সমাজের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কী বলেছে, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন? তো দেখো, একটা জিনিস মাথায় রাখতে পারবে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা জানো যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু বিদেশি শিক্ষা ছিল না, প্রাচ্য শিক্ষা ছিল, পাশ্চাত্য শিক্ষা ছিল না। 1854 খ্রিস্টাব্দে কিন্তু স্যার চার্লস উড কিন্তু শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা জানো 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে যে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেন তাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়। তো দেখো, হুতুম প্যাঁচার নকশার বিষয়বস্তু কী ছিল? তোমরা জানো যে তৎকালীন কলকাতার সংস্কৃতি, প্রথা, আচার অনুষ্ঠান, যানবাহন, অলঙ্কার প্রভৃতি সম্পর্কে কিন্তু বর্ণনা পাওয়া যায় আমাদের হুতুম প্যাঁচার নকশা। কালীপ্রসন্ন সিংয়ের তাছাড়া ভাষাভঙ্গি, রসবোধ রচনাটিকে কিন্তু আকর্ষণীয় করে তুলেছিল। তো তোমরা জানো যে আগেকার দিনে বাঙালি সমাজে যারা শিক্ষিত সম্প্রদায়, তারা যে অত্যাচার করছে গরিব সম্প্রদায়ের উপর, অর্থাৎ বাবুর সম্প্রদায়ের উপরে কিন্তু তারা কিন্তু কষাঘাত করেছে। এবং আগেকার দিনের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের অত্যাচার শিক্ষিত সমাজের যে ব্যবহার সাধারণ জনগণের উপর, সেই সামাজিক চিত্রবোধটা কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু হুতুম প্যাঁচার নকশায়। পরে প্রশ্ন বলেছে, সংরক্ষিত অরণ্য কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সংরক্ষিত অরণ্য কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে অরণ্য সরকারি নিয়ন্ত্রণাধীন এবং যেখানে স্থানীয় বাসিন্দারা পশুচারণ, জ্বালানি, কাঠ সংগ্রহ করতে পারে তাকেই সংরক্ষিত অরণ্য বলে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো, পরের প্রশ্ন বলেছে, তিতুমির বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? তোমরা জানো যে তিতুমিরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে তার প্রধান উদ্দেশ্য ছিল যে প্রচলিত কুসংস্কার এবং প্রচলিত যে সমস্ত কুসংস্কার রীতিনীতি সেগুলো দূর করে ইসলাম ধর্মকে আদর্শে বাংলায় মুসলিম সমাজকে নিয়ন্ত্রিত করা। অর্থাৎ ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো দূর করতে হবে এবং ইসলাম ধর্মকে সঠিকভাবে বিস্তার লাভ করতে হবে এবং ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলোকে বের করে ইসলাম ধর্মকে নতুনভাবে একটা নবজাগরণের মাধ্যমে তৈরি করা। ঠিক আছে, এটা তো ছিল। তার সঙ্গে বারাসাত বিদ্রোহ তো প্রধান লক্ষ্য এটাই ছিল, কিন্তু পরবর্তীকালে যদিও এই আন্দোলনটা কিন্তু তিতুমিরের কিন্তু চলে যায় জমিদারদের শ্রেণীর বিরুদ্ধে, জমিদার মহাজন সুদখোরদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা চলে যায় এবং পরবর্তীকালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে চলে যায়। এবং বারাসাত বিদ্রোহের প্রধান উদ্দেশ্য ছিল এবং তিতুমিরের এই যে বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য এটাই ছিল। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা শক্তিশালী সংগ্রাম করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করা। যদিও পরবর্তীকালে কিন্তু এই বারাসাত বিদ্রোহের বিভিন্ন দাবি দেওয়া পেশ করা মুসলিম সম্প্রদায় বিশেষ করে তিতুমিরের যে জমিদারদের যেভাবে অত্যাচার তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা হয়েছিল। যদিও কিন্তু এই যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু যতটা পরিমাণে সাকসেসফুল হয়নি, যদিও 1831 সালে কিন্তু বারাসাতে কিন্তু তার কিন্তু মারা যান আর কি। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের যে কামানের আঘাতে বা উড়িয়ে দিয়েছিল আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন, মরানি ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য ছিল? মরানি ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের যে মানে যোগ্যতা অনুযায়ী সবাইকে চাকরি দিতে হবে। ভারতবর্ষের যোগ্যতা অনুযায়ী সবাইকে চাকরি দিতে হবে, একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে ভারতবর্ষের ধর্ম নিয়ে
ভারতবর্ষে যে সমস্ত ব্যক্তির ধর্ম যে রকমের ধর্ম হোক, বা হিন্দুদের ধর্ম হিন্দু, মুসলমানদের ধর্ম মুসলিম, বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ, ঠিক আছে, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টান, কোনো ধর্মকে নিয়ে টানাটানি করা যাবে না, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। এবং তার সঙ্গে কিন্তু আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে যোগ্যতা অনুযায়ী চাকরি, সে তো আমি বলেই দিয়েছি। তার সঙ্গে যে দত্তক পুত্র গ্রহণ করা যাবে, ঠিক আছে, এই সমস্ত তোমরা লিখতে পারো। তারপরে আর একটা প্রশ্ন বলেছে ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে গঠিত হয়। ল্যান্ড হোল্ডার সোসাইটি মানে জমিদার সভা। জমিদার সভা কিন্তু 1838 সালে গঠিত হয়। জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। পরের প্রশ্ন, আর একটা প্রশ্ন কী বলেছে 3.9-এ, বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কী। তো দেখো, বাংলা ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বাংলায় ব্যবসায়িক উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি। তোমরা জানো যে অষ্টাদশ শতকের শেষ ভাগে 19বিংশ শতকের প্রথম ভাগে কিন্তু বাংলায় কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ছাপার কাজে ব্যবসায়ীরা চাহিদা ক্রমাগত বাড়তে থাকে। প্রথম দিকে কলকাতায় একের পর এক ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানার ফলে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিন্তু প্রচুর একটা ভিত্তি স্থাপিত হয়। এবং ভারতবর্ষের যে সমস্ত শিক্ষিত সমাজ যারা বিভিন্ন শিক্ষার হাতে যে বঞ্চিত ছিল, তারা কিন্তু শিক্ষার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে পড়ে এবং ছাপাখানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, তোমরা জানো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা 1876 সালে গঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। পদার্থবিজ্ঞানে ভারতের প্রথম নোবেল বিজয়ী চন্দ্রশেখর ভেক্টর রমন প্রতিষ্ঠানই তার নোবেল বিজয়ী গবেষণাটি সম্পন্ন করেছিলেন। মানে এই যে আমাদের চন্দ্রশেখর ভেক্টর রমন সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ওখান থেকে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ তোমরা জানো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অ্যান্ড সায়েন্স এখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তিবিদ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। পরের প্রশ্ন, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন। তো দেখো, ভারতবর্ষকে দুর্বল করার জন্য তোমরা দেখতে পারবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুধুমাত্র বিদ্রোহ করেছিল কিন্তু পাঞ্জাব এবং বাংলা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পেরেছিল এই বাংলাটাকে, সেই জন্য তারা বিভক্ত করেছিল। তো দেখতে পাচ্ছিল যে বাঙালিরা খুব শিক্ষিত দীক্ষিত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাঙালিদের কোমর ভেঙে দেওয়া, বাঙালিদের তারা যে প্রতিবাদ করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, সেই প্রতিবাদ যাতে বন্ধ করে যায় সেই জন্য কিন্তু 1905 খ্রিস্টাব্দে কিন্তু লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন। যে এই বঙ্গভঙ্গ করলে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনায়াসে কিন্তু ভারতবর্ষে দীর্ঘদিন ধরে শাসন করতে পারবেন, কারণ বাঙালিরা প্রচুর শিক্ষিত দীক্ষিত ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছেন, নেক্সট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলেছে বাবা রামচন্দ্র কে ছিলেন। তো দেখো, খুব ইম্পর্টেন্ট, বাবা রামচন্দ্র ছিলেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা রামচন্দ্র কে ছিলেন। তোমরা জানো যে অযোধ্যার রাজা বাবা রামচন্দ্র একজন ভারতীয় ট্রেড ইউনিয়ন, যিনি 1920 থেকে এবং 1930-এর দশকে 1920 দশক এবং 1930-এর দশকে জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাবা রামচন্দ্র, ঠিক আছে। বাবা রামচন্দ্র কিন্তু তোমাদের একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু সবথেকে বড় ব্যাপার যে জমিদারদের বিরুদ্ধে কিন্তু কঠিন একটা লড়াই করেছিলেন। এবং বাবা রামচন্দ্র কিন্তু, হ্যালো, শুনতে পারছো তোমরা? হ্যালো, চলো লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, ক্যাপ্টেন রশিদ আলী কি বিচারকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তোমরা জানো যে 1946 সালে ক্যাপ্টেন রশিদ আলীকে কিন্তু 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। তার প্রতিবাদে কিন্তু সমগ্র ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তার ভিতরে কিন্তু কলকাতায় খুবই মারাত্মক আন্দোলন সৃষ্টি হয়েছিল। 1946 সালে 12ই ফেব্রুয়ারি কিন্তু তাকে কিন্তু 1946 সালে 12ই ফেব্রুয়ারি কিন্তু সমগ্র কলকাতায় কিন্তু রশিদ আলীকে মুক্তির দাবিতে যে আন্দোলনটা হয়েছিল সেটাই কিন্তু রশিদ আলী দিবস নামে পরিচিত, ঠিক আছে। বীণা দাস বিখ্যাত কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীণা দাস কেন বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বীণা দাস কেন বিখ্যাত।
প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা জানো যে বীণা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবীদের নেত্রী ছিলেন, যিনি 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কী বলেছে সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্টালিন জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান। যদিও এই সময় জ্যাকসন রক্ষা পায়, বীণা দাসকে ধরে ফেলা হয়। এবং সবথেকে বড় ব্যাপারটা ছিল বীণা দাস কিন্তু সবথেকে একজন সাহসী একজন নেত্রী ছিলেন, বিরোধী সশস্ত্র বিপ্লবীর একজন অন্যতম নেত্রী ছিলেন। পরের প্রশ্নে কী বলেছে, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? অর্থাৎ দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে বোঝানো হয়েছে যারা বাংলাদেশের যে হিন্দু আছে, বাংলাদেশের হিন্দু ভারতবর্ষে আসতে পারে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে, এবং পাকিস্তান থেকে যে মুসলিম মানে হিন্দু আছে তারা ভারতবর্ষে এসে স্থায়ীভাবে বসবাস করতে পারে। আবার ভারতের যে মুসলমান আছে তারা কিন্তু বাংলাদেশে বসবাস করতে পারে, গিয়ে পুনর্বাস করতে পারে, এবং ভারতের যে মুসলমান আছে তারা পাকিস্তান গিয়ে বসবাস করতে পারে। এই যে সিস্টেমটা ছিল যে দেশভাগের পুনর্বাসনের পরে যে জাত নিয়ে যে আন্দোলন, তাদের একটা দেশ আর একটা দেশ ত্যাগ করে আসার যে সমস্যা, তাদের পুনর্বাসনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যদিও এটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। পরে প্রশ্ন, দেশের রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কী হয়েছে? অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছিল। এই সমগ্র রাজ্যগুলো যখন আলাদা হয়ে যাচ্ছিল তখন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্যেকটা দেশীয় রাজ্যগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, সমগ্র দেশের রাজ্যগুলোকে একত্রিত করে ভারতবর্ষ গঠন করা হয় এবং ভারতভক্তি দলিল স্বাক্ষর করা হয়। অর্থাৎ যে সমস্ত দেশগুলো যেমন জুনাগড় আছে, হায়দ্রাবাদ আছে, কাশ্মীর আছে, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু ভারতের সঙ্গে যোগদান করেছিল, ঠিক আছে, এবং ভারত ভক্তি দলিল স্বাক্ষর গ্রহণ করেছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদিও লেখার অতটা সময় নেই, অনেক কিছু সলভ করতে হবে। জাস্ট আমি মুখে মুখে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।